আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যালভিউলাসের গঠনের পূর্ব পর্যন্ত। রেসপিরেটরি ট্র্যাক বা শ্বসন পথ সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের অর্থাৎ শ্বসনতন্ত্রের একক অ্যালভিউলাসের গঠন হতে পড়ব। ইতিমধ্যে তোমরা জেনেছো আমাদের শ্বসনতন্ত্রের একক হলো অ্যালভিউলাস। এই অ্যালভিউলাস রক্তনালীর সাথে গ্যাসীয় বিনিময় করে, অর্থাৎ আমরা যে বায়ুমণ্ডল থেকে বাতাসটা টেনে নিচ্ছি, এই বাতাসটা অ্যালভিউলাসে পৌঁছানোর পরে অ্যালভিউলাস হতে অক্সিজেনটা রক্তের সাথে মিশে যায় এবং রক্তে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেই কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিউলাসে চলে আসে এবং পরবর্তীতে সেটি আমরা দেহ থেকে বের করে দিই। তো এই অ্যালভিউলাস যে বিনিময় প্রক্রিয়াটি করে, এই বিনিময় প্রক্রিয়াটি করার পূর্বে এর গঠন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা নিতে হবে। মনে রাখবে, একজন স্বাভাবিক সুস্থ ব্যক্তি বিএমআই অনুসারে যার একটি ভালো ওয়েট এবং হাইট আছে, এই ধরনের একজন ব্যক্তির আনুমানিক প্রায় 700 মিলিয়ন বা 70 কোটি অ্যালভিউলাই লাংসে অবস্থান করে। এই অ্যালভিউলাইগুলো যদি বিছিয়ে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা 70 থেকে 90 বর্গমিটার জায়গা জুড়ে অবস্থান করবে। 70 থেকে 90 বর্গমিটার জায়গা, মোটামুটি একটি মাঝারি মানের রুমের সমান। এগুলো আসলে হিসাবের জন্য বলা, সংখ্যাটা মনে রাখতে হবে। আমাদেরকে প্রথমে যে জিনিসটি জানতে হবে, অ্যালভিউলাই কি দ্বারা পরিবেষ্টিত। আমাদের আজমল স্যারের বইয়ের ছবিটা যদি আমরা একটু ফলো করি, তাহলে এই ছবিটা থেকে দেখো, এই ছবিটা থেকে আসলে জিনিসটা কিছুটা আমরা ধারণা নিচ্ছি, এরপর আমরা সাপোর্টিং ছবিগুলো দেখছি। এটা হচ্ছে অ্যালভিউলার থলি, এখানে অসংখ্য অ্যালভিউলাই আছে। এই অ্যালভিউলাইগুলো চারিদিক থেকে রক্তনালী দ্বারা পরিবেষ্টিত। কি দ্বারা? রক্তনালী দ্বারা। এবং এই রক্তনালীগুলো হলো পালমোনারি শিরা এবং ধমনী। চতুর্থ অধ্যায়ে আমরা পড়েছিলাম যে হৃদযন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দ্বারা ফুসফুসে যায় এবং ফুসফুসে রক্তটি বিশুদ্ধ হয়ে পালমোনারি শিরা দ্বারা আবার ফেরত আসে। তো এই ছবিটা একটু লক্ষ্য করো, এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা একটু দেখো, এখানে দেখো পালমোনারি ভেনিউল, পালমোনারি আর্টারিউল। যেটা পালমোনারি আর্টারিউল সেটা কালার হচ্ছে ব্লু, অর্থাৎ এটা পালমোনারি ধমনী। ব্লু কালার দিয়ে বুঝিয়েছে এটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে আনছে। আর যেটা রেড কালারে দেখছো, সেই রেড কালারেরটি হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তার মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অ্যালভিউলাসে আসবে বাই দ্য হেল্প অফ পালমোনারি ধমনী এবং বিশুদ্ধ রক্ত চলে যাবে পালমোনারি শিরা দ্বারা। ঠিক আছে, আবারও বলছি, বিশুদ্ধ রক্ত যাবে পালমোনারি শিরা দ্বারা আর অবিশুদ্ধ রক্ত আসবে পালমোনারি ধমনী দ্বারা। সমগ্র দেহের ধমনী বহন করে অক্সিজেনযুক্ত রক্ত আর সমগ্র দেহের শিরা বহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কিন্তু ব্যতিক্রমতা হচ্ছে ফুসফুসের ক্ষেত্রে। ফুসফুসের ক্ষেত্রে পালমোনারি ধমনী, নামটা কিন্তু একটু চেঞ্জ আছে, নাম হচ্ছে পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনী বহন করে অবিশুদ্ধ রক্ত আর পালমোনারি শিরা বহন করে বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, আচ্ছা, এখন
আমাদেরকে যেটা বুঝতে হবে, পরের ছবিটা একটু লক্ষ্য করো। এই যে অ্যালভিউলাস, অ্যালভিউলাসকে চারিদিক থেকে জালিকা আকারে ধরে রাখছে রক্তনালী। এই রক্তনালীগুলো অ্যালভিউলাসের সাথে কি বিনিময় করবে? গ্যাসীয় বিনিময় করবে। জিনিসটাকে আমরা আরেকটু সহজ করে বুঝতে হলে এই ছবিটা দেখতে হবে। এই ছবিটা একটু বোঝার চেষ্টা করে, এই ছবিটা থেকে জিনিসটা ক্লিয়ার হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে তোমাদের। এটা হচ্ছে অ্যালভিউলাস, এই অ্যালভিউলাসে রক্ত আসছে, আবার বিশুদ্ধ হয়ে রক্তটা চলে যাচ্ছে। যে রক্তটা আসছিল সেটা ছিল কার্বন ডাইঅক্সাইড যুক্ত। কি যুক্ত স্যার? কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আর যেটা যাচ্ছে সেটা কি? বিশুদ্ধ রক্ত। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড চলে আসছে অ্যালভিউলাসে, আর বিশুদ্ধ রক্তটা অ্যালভিউলাস থেকে, অ্যালভিউলাসে যে অক্সিজেন আছে অক্সিজেনটা রক্তের সাথে মিশে যাচ্ছে, ফলে রক্ত হয়ে যাচ্ছে কি? বিশুদ্ধ। ঠিক আছে, এই জিনিসটাকে আমি একটু খাতায় বুঝাচ্ছি, দেখো ক্লিয়ার হয় কিনা। এটা হলো অ্যালভিউলাস, সহজ আঁকছি। এখানে এটা হচ্ছে রক্তনালী, এই রক্তনালীটা হচ্ছে পালমোনারি ধমনী, আর এই রক্তনালীটা হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি ধমনী বেয়ে আসছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর পালমোনারি শিরা দিয়ে চলে যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। আচ্ছা, এটা হচ্ছে ব্যতিক্রমতা, অর্থাৎ ধমনী বহন করতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, শিরা বহন করতেছে অক্সিজেন যুক্ত রক্ত। নর্মালি আমরা কি জানি সমগ্র দেহে কি হয়? যদি তুমি সমগ্র দেহের কথা চিন্তা করো, হ্যাঁ, সমগ্র দেহের সূত্রটা কি? সমগ্র দেহের সূত্রটা হচ্ছে ধমনী বহন করবে অক্সিজেন যুক্ত রক্ত, আর শিরা বহন করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর ব্যতিক্রমতা, ঠিক আছে, যদি বলি যে স্যার ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম হচ্ছে ফুসফুসে, একমাত্র ফুসফুসে। ব্যতিক্রম হচ্ছে একমাত্র ফুসফুসে। ফুসফুসে কি হয়? ফুসফুসে যেটা হয়, আমি পালমোনারি ধমনী লিখি, পালমোনারি ধমনী বহন করবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর পালমোনারি শিরা বহন করবে অক্সিজেন যুক্ত রক্ত। ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রমতা। তাহলে আবার আমরা ফিরে আসি। তাহলে আগে একটা কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলতে হবে, কোনো ক্রমে ভুল করা যাবে না। সেটা কি? পালমোনারি ধমনী দ্বারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে অ্যালভিউলাসে তথা ফুসফুসে, আর পালমোনারি শিরা দ্বারা অক্সিজেন যুক্ত রক্ত যাবে দেহে। ঠিক আছে, আচ্ছা, আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আরেকটা জিনিস একটু দেখাই, একটু লক্ষ্য করো। তিনটা স্টেপ আমি এখানে ফলো করছি। এখানে লিখলাম ফুসফুস, এখানে লিখলাম হৃদযন্ত্র, আর এখানে দিচ্ছি দেহ। তাহলে একটু খেয়াল করো, দেহ থেকে হৃদযন্ত্রে যাবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাই দ্য হেল্প অফ শিরা, আবার হৃদযন্ত্র থেকে দেহে যে অক্সিজেন যুক্ত রক্তটা ছড়িয়ে পড়ে সেটা হয় বাই দ্য হেল্প অফ ধমনী। কিন্তু হৃদযন্ত্র থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় সেটা যায় বাই দ্য হেল্প অফ পালমোনারি ধমনী। ব্যতিক্রম কিন্তু স্যার। আবার ফুসফুস থেকে হৃদযন্ত্রে যে অক্সিজেন যুক্ত রক্ত আসে সেটা আসে বাই দ্য হেল্প অফ পালমোনারি শিরা। ঠিক আছে স্যার, কনসেপ্ট ক্লিয়ার তো না? আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই।
এটা হচ্ছে নর্মাল সূত্র, এটা ব্যতিক্রম। অসংখ্য শিরা ধমনী নর্মাল সূত্র মেনে কাজ করছে, ব্যতিক্রম খালি দুইটা, একটা শিরা একটা ধমনী, এটাই হচ্ছে ব্যতিক্রম। তো আসো আবার আমরা গ্যাসীয় বিনিময়ে চলে যাই। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে অ্যালভিউলাসে। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে কোথায় স্যার? অ্যালভিউলাসে। ঠিক আছে, আর অ্যালভিউলাস থেকে অক্সিজেন প্রবেশ করছে কোথায়? রক্তে। যেই কার্বন ডাইঅক্সাইড চলে গেল আর অক্সিজেন প্রবেশ করলো, ওই মুহূর্ত থেকে আমরা রক্তকে বলতেছি অক্সিজেনেটেড, তথা বিশুদ্ধ, তথা কি বিশুদ্ধ রক্ত। ওকে, আর বিশুদ্ধ রক্ত পরবর্তীতে হৃদযন্ত্রে এসে আবার সমগ্র দেহে কি হবে? ছড়িয়ে পড়বে। তাহলে আরেকটু জিনিসটা আসো, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাই দ্য হেল্প অফ শিরা, মহাশিরা চলে যাবে হৃদযন্ত্রে। হৃদযন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে, তথা অ্যালভিউলাস, তথা অ্যালভিউলাস। এই যে এটা চিন্তা করবে। এরপর পালমোনারি ধমনী দিয়ে গেল, অ্যালভিউলাসে গিয়ে বিশুদ্ধ হলো। আবার রক্তটা বিশুদ্ধ হওয়ার পর বিশুদ্ধ রক্তটা পালমোনারি শিরা দিয়ে চলে আসলো, এই যে পালমোনারি শিরা দিয়ে চলে আসলো হৃদযন্ত্রে। হৃদযন্ত্র থেকে বিশুদ্ধ রক্ত সমগ্র দেহে ছড়িয়ে গেল বাই দ্য হেল্প অফ নর্মাল ধমনী, যেটাকে আমরা ধমনী, মহাধমনী, উপশাখা, প্রশাখা ধমনী, এটাই। তাহলে এই হলো অ্যালভিউলাসে বিনিময়টা। ওকে, আচ্ছা, বিনিময়টা যদি আমরা বুঝে ফেলি, আমাদের একটা বড় অংশ চলে গেল। এরপর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে অ্যালভিউলাসের যে প্রাচীর, অ্যালভিউলাসের যে প্রাচীর, সে প্রাচীর তথা অ্যালভিউলাসের আবরণ, অ্যালভিউলাসের আবরণটা কি দিয়ে তৈরি? অ্যালভিউলাসের আবরণ তৈরি হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল আবরণ, স্কোয়ামাস এপিথেলিয়াল আবরণ, আয়সাকার এপিথেলিয়াল আবরণ। অর্থাৎ আমি আসলে এই আবরণের কথা বলছি। অ্যালভিউলাসের আবরণটা স্কোয়ামাস এপিথেলিয়াম, স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা মনে রাখতে হবে স্যার। এটা একটু আলাদা করে মনে রাখবেন, স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, ওকে। এখন এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম আবরণ আছে, এই স্কোয়ামাস এপিথেলিয়াম আবরণে, ঠিক আছে স্যার, কি ঘটে? বিনিময়টা ঘটে। এটা তো আমরা শিখলাম। কি ঘটে? বিনিময়টা ঘটে। যে বিনিময়টা ঘটে, এর আগে কিন্তু বাতাসকে আমরা 3 বার ছাঁকন করছি। তোমাদের প্রিভিয়াস ক্লাসটা যদি মনে করায় দিই, 3 বার ছাঁকনের মধ্যে প্রথমবার ছাঁকন কি ছিল? প্রথমবার ছাঁকন ছিল আমাদের ভেস্টিবিউলে, নাকের লোম, ভেস্টিবিউল। সেকেন্ড যেটা ছিল সেটা ছিল আমাদের নাসা গহ্বর। নাসা গহ্বরটা আর্দ্র, নাসা গহ্বরটা মিউকাসপূর্ণ, ভেজা, ফলে বাতাসাগত ধুলাবালি কিন্তু সেখানে আটকে যায়। তাহলে সেকেন্ড ছাঁকনটা আমরা করেছিলাম নাসা গহ্বর বা নাসা বিবরে, নেজাল ক্যাভিটিতে। থার্ড যে ছাঁকনটা করেছিলাম সেটা ছিল আমাদের ট্রাকিয়াতে, মনে আছে? ট্রাকিয়াতে সিলিয়া যুক্ত। এই সিলিয়ার সাথে কোনো কিছু টাচ করলে আমরা হাঁচি দিতাম। তো থার্ড দফায় ফিল্ট্রেশন বা ছাঁকন হয়েছে আমাদের সিলিয়াতে। কিন্তু তারপরও তো বাতাসের সাথে ধুলাবালি বা জীবাণু থেকে থাকতে পারে। তো এই জীবাণু থেকে থাকে, 100% তো আসলে পিউরিফাই করা সম্ভব না। এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধুলাবালি, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া বাতাসে থাকে, সেগুলো অবভিয়াসলি কোথায় চলে যাবে? চলে যাবে অ্যালভিউলাসে। এখন অ্যালভিউলাসে যদি যায়, সেই ক্ষেত্রে অ্যালভিউলাসের যে প্রাচীর আছে স্কোয়ামাস এপিথেলিয়াল, এই স্কোয়ামাস এপিথেলিয়াল প্রাচীরের মধ্যে ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজকে আমরা কিন্তু এটা 4র্থ অধ্যায়ে পড়েছিলাম। ম্যাক্রোফেজ হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা বা ম্যাক্রোফেজগুলা জীবাণুকে ভক্ষণ করে ফেলে। অর্থাৎ যদি বাতাসের সাথে জীবাণু চলেই আসে, সেই জীবাণুকে ম্যাক্রোফেজগুলা কি করে ফেলবে? ভক্ষণ করে ফেলবে, ডেস্ট্রয় করে ফেলবে, নষ্ট করে ফেলবে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে স্কোয়ামাস এপিথেলিয়াল আবরণ,
অ্যালভিউলাসের আবরণ স্কোয়ামাস এপিথেলিয়াল আবরণ। নাম্বার 1, এই স্কোয়ামাস এপিথেলিয়াল আবরণে কি আছে? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ ডাব্লিউবিসির একটি রূপ। ঠিক আছে, কাকে ধ্বংস করবে? জীবাণুকে ধ্বংস করবে। কাকে ধ্বংস করবে? জীবাণুকে ধ্বংস করবে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। অ্যালভিউলাসের গঠন থেকে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এই অ্যালভিউলাসের প্রাচীরে একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ সৃষ্টি হয়। এই ডিটারজেন্ট জাতীয় পদার্থের নাম হচ্ছে সারফেক্টেন। কি নাম? সারফেক্টেন্ট। ঠিক আছে, এই যে সারফেক্টেন্ট সৃষ্টি হয়, এই সারফেক্টেন্ট সৃষ্টি হয় ভ্রূণীয় 23 সপ্তাহের পরে। ভ্রূণীয় 23 সপ্তাহের পরে, অন দ্য বিগিনিং অফ 24th উইক অফ এমব্রায়ো পিরিয়ড। 24 সপ্তাহের শুরুতে। 24 সপ্তাহের শুরুতে। আবারও বলছি, একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ যার নাম হচ্ছে সারফেক্টেন। যার নাম হচ্ছে সারফেক্টেন। এই সারফেক্টেন সৃষ্টি হবে 23 সপ্তাহের পরে 24 সপ্তাহের শুরুতে। 23 সপ্তাহের পরে 24 সপ্তাহের শুরুতে। তো সারফেক্টেনের ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে সারফেক্টেন যতদিন সৃষ্টি হবে না ততদিন পর্যন্ত ফুসফুসের অ্যালভিউলাস চুপসে থাকবে, কলাপস হয়ে থাকবে, ফুলে উঠবে না, বাতাস প্রবেশ এবং বাহির হতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যালভিউলাসটা চুপসে থাকবে। যখন সারফেক্টেন সৃষ্টি হবে তখন থেকে সেটা প্রসারিত হবে। বুঝতে পারছি? তাহলে সারফেক্টেন্টের কাজ হচ্ছে পৃষ্ঠটান কমিয়ে দেয়, ফলাফলস্বরূপ কে ফুলে উঠতে পারে? তোমার অ্যালভিউলাস ফুলে উঠতে পারে, ফলে সেখানে গ্যাসীয় বিনিময়টা শুরু হয়ে যায়। এটা হচ্ছে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। কিন্তু এই শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার সাথে একটা বিষয় জড়িত। সেটা কি? সেটা হচ্ছে গর্ভপাত। নর্মালি আমাদের নর্মাল যে হিসাব আমরা নবম অধ্যায়ে পড়ব, 0 দিন, তারপর আমরা সপ্তাহ হিসাব করি, সপ্তাহ হিসাব করে 8 কিংবা 12 সপ্তাহ, 8 কিংবা 12 সপ্তাহ। ঠিক আছে, 12, এটা আমি যদি এভাবে দেখাই, 8 কিংবা 12 সপ্তাহ, এরপর তো আরও আছে। হ্যাঁ, এই 8 সপ্তাহ, আবার কোনো কোনো ক্ষেত্রে 12 সপ্তাহ, 8 সপ্তাহে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে। 8 সপ্তাহের পর থেকে আমরা মানব ভ্রূণকে মানব শিশু হিসেবে স্বীকৃতি দিই। মানব ভ্রূণকে মানব শিশু হিসেবে কি দিই? স্বীকৃতি দিই। এর আগে পর্যন্ত আমরা সেটাকে বলি ভ্রূণ, কিন্তু এরপর থেকে আমরা বলবো যে শিশু, মানব শিশু। ইংলিশে যদি বলি এর আগে পর্যন্ত সেটাকে বলবো এমব্রায়ো, আর এরপর থেকে সেটাকে মানব শিশু, ফিটাস বলবো, ফিটাস। ওকে স্যার, অর্থাৎ এটাকে আমরা একটা অস্তিত্ব হিসেবে স্বীকার করে নেওয়া হয়। এজন্য আইন হচ্ছে 8 কিংবা 12 সপ্তাহের আগে গর্ভপাত করা যাবে, কারণ তার আগে সেটাকে আমরা মানব ভ্রূণ হিসেবে কি দিই না? স্বীকৃতি দিই না। কিন্তু কিছু কিছু দেশ, ম্যাক্সিমাম দেশ কিন্তু এই ল অনুসারে চলে এভাবে, কিন্তু কিছু কিছু দেশ সারফেক্টেনকে একটা মার্কিং হিসেবে নিয়েছে, সারফেক্টেনকে বেস হিসেবে নিয়ে, ভিত্তি হিসেবে নিয়ে 23 সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেয়। বলে যে সারফেক্টেন 23 সপ্তাহে আসবে, তার আগে পর্যন্ত কোনো বাচ্চা যদি পৃথিবীতে চলে আসে তাকে সারভাইভ করানো সম্ভব না। সারফেক্টেন ছাড়া লাংস কাজ করবে না, ফুসফুস কাজ করবে না, তো সে কারণে সারভাইভ করতে পারবে না। তো সারভাইভ করতে যেহেতু পারবে না, তারা সারফেক্টেনকে বেস ধরে গর্ভপাতের অনুমতি দিচ্ছে 23 সপ্তাহ পর্যন্ত। এটা অবশ্য কতিপয় দেশ, আর ম্যাক্সিমাম দেশ কিন্তু ওই আগে যেটা নর্মাল প্রজননতন্ত্রের যে সিস্টেম, আমরা 8 সপ্তাহ কিংবা 12 সপ্তাহে গিয়ে আমরা মানব ভ্রূণকে মানব শিশু হিসেবে কি দিই? স্বীকৃতি দিই। ঠিক আছে, এই লটা মেনে চলে। তাহলে অ্যালভিউলাসের একটা উপাদান সারফেক্টেন, সেটা আবার একটা আইনের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যালভিউলাসের গঠনের আলোচনা। একটু বই সমন্বয় করছি। আজমল স্যারের বই, পৃষ্ঠা নম্বর 167 লক্ষ্য করতে হবে।
ডাবল স্টার দেওয়া আছে। অ্যালভিউলাসের গঠনটা খুব ভালো করে পড়ে নিতে হবে। আমি এখানে যা যা আছে সুন্দর করে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা এখন শুধু পড়ে নিলেই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং পরের পৃষ্ঠায় দেখো, এখানে পরের পৃষ্ঠায় তোমার সারফেক্ট্যান্ট সহ, হ্যাঁ, ওই বিষয়টা যেটা এখন আলোচনা করলাম সেটাও দিয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে সারফেক্ট্যান্ট খোদিত হয় কোন কোষ থেকে? সেপ্টাল কোষ লেখা আছে, দেখে নিও। হ্যাঁ, সেপ্টাল কোষ, কিছু বিশেষ কোষ। নর্মালি প্রাচীরের কোষ হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল। স্কোয়ামাস এপিথেলিয়াল লেখা আছে এখানে, দেখবে এখানে উল্লেখ আছে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত হয়। ওকে, আচ্ছা, তো এই ছিল অ্যালভিউলাসের গঠন। ভালো করে পড়বে, এটা পরীক্ষায় আসে, জানতে হবে এটি। চলে যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে শ্বসনতন্ত্রের কাজ। এখানে অনেকগুলো কাজ, তোমরা জাস্ট পয়েন্টটা পড়লেই পারবে, তারপর আমি ধারাবাহিকভাবে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথম কাজ, শ্বসন গ্যাসীয় বিনিময় বোঝানো হয়েছে, আমরা জানি, খুব স্বাভাবিক এটা। শ্বসনতন্ত্রের প্রধান কাজ হচ্ছে গ্যাসীয় বিনিময়। বায়ুমণ্ডল থেকে বাতাস গ্রহণ হবে, সে বাতাস থেকে অক্সিজেনটা ধরে রাখবো আমরা, এবং সে বাতাসের সাথে কার্বন ডাইঅক্সাইডটা মিশিয়ে দিব। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে বায়ুমণ্ডল থেকে তুমি কি নিচ্ছ, কখনো আনসার দিবে না যে অক্সিজেন, কারণ আমরা বায়ুমণ্ডল পুরাটাই প্রবেশ করে, বায়ুমণ্ডল থেকে বাতাসটা পুরাটাই প্রবেশ করায়, পুরো বাতাসটাই টেনে নিই। সে বাতাসে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ধুলাবালি আছে, অনেক কিছু আছে। সেখান থেকে শুধুমাত্র ধরে রাখি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কাকে ধরে রাখি? কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রাখি না, ভুল, অক্সিজেন ধরে রাখি। আমরা ধরে রাখি অক্সিজেন, আর আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটা মিশিয়ে দিই কার সাথে? বাতাসের সাথে। ওকে, তাহলে কিন্তু এটা ভুল করিও না। এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, বায়ুমণ্ডল বা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে কি গ্রহণ করি? আনসার দিয়ে যে অক্সিজেন, তাই আমরা পুরো বায়ুমণ্ডল থেকে বাতাসটা পুরোটাই টেনে নিই, ধরে রাখি অক্সিজেন, আর দেহ থেকে ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। ওকে, শক্তি উৎপাদন 2 নম্বর পয়েন্ট, খেয়াল করো। শক্তি উৎপাদন, আমরা যে অক্সিজেনটা ধরে রাখি, সে অক্সিজেনটা আমরা পাঠিয়ে দিই কোথায়? কোষে। কোষে সে অক্সিজেনটাকে ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ন, এবং মাইটোকন্ড্রিয়ন শর্করা জাতীয় খাদ্যবস্তুকে জারিত করে শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, এটা ইজি বিষয়, এটা আমরা পড়ে আসছি, আর তারপর আরও ডিটেলস পড়বো বোটানির নবম অধ্যায়ে। পানি সাম্য, এই যে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস হচ্ছে, প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ, আর নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ। এই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের সাথে আমরা দেহ থেকে কিছু পরিমাণ পানি কিন্তু বের করে দিই, কিছু পরিমাণ পানি আমরা বের করে দিই। ঠিক আছে, ওকে। তাপ নিয়ন্ত্রণ, আমাদের দেহ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তখন কিন্তু কিছু পরিমাণ তাপও নির্গত হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবে, চাইলে পরীক্ষা করেও দেখতে পারো, যখন আমরা শ্বাস ত্যাগ করছি, অর্থাৎ নিঃশ্বাস সম্পাদন করছি, নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখো, যখন বাতাসটা বের হচ্ছে, বাতাসটা কিন্তু উষ্ণ, গরম। ঠিক আছে, তাহলে দেহ থেকে কিছু পরিমাণ কি বের হয়ে যাবে? তাপ বের হয়ে যাবে। অ্যাসিড ক্ষারের সাম্যতা, এই যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, ফলে আমাদের দেহে অ্যাসিডিটি হচ্ছে না, আমাদের দেহে পিএইচটা নিয়ন্ত্রণে থাকতেছে। কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, দেহের পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, ফলাফলস্বরূপ পিএইচ এর মান কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যে পিএইচ এর মানটা কমে যাওয়া কিংবা পিএইচ এর মান বেড়ে যাওয়া, এটার সাথেও কে সংশ্লিষ্ট? শ্বসনতন্ত্র সংশ্লিষ্ট। শব্দ উৎপাদন, ল্যারিংস, ভোকাল কর্ড পড়ানো হয়েছে গত ক্লাসে। ষড়যন্ত্র, শব্দ সৃষ্টি হচ্ছে, শব্দের তীব্রতা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? ল্যারিংস থেকে। ঠিক আছে স্যার। হোমিওস্টেটিক বা হোমিওস্টেসিস, হ্যাঁ, হোমিওস্টেসিস কি? এটা আমাদের জন্য একটু নতুন। হোমিওস্টেসিস হচ্ছে একটা সাম্য অবস্থা। দেহ কখনো দেহকে অম্লীয় বা ক্ষারীয় হতে দিবে না। যদি কোনো কারণে তোমার দেহে অম্লতা বেড়ে যায়, তখন বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হবে, পিএইচটা আবার বেড়ে গিয়ে আবার তোমার দেহে একটা সাম্য অবস্থা চলে আসবে। আবার দেহে যদি কোনো কারণে তোমার কি বেড়ে যায়, ক্ষারত বা ক্ষারীয় উপাদান বেড়ে যায়, তখনও কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়ে আমরা সেটাকেও ব্যালেন্স করব। ঠিক আছে, এটাকে আমরা বাফারিং সিস্টেম বলি। বাফারিং সিস্টেম আমাদের আলাদা একটা টপিক, আমরা সেখানে এটা পড়াই দিব আমি তোমাদেরকে, তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। এখন হোমিওস্টেসিস বলতে বুঝবা দেহের ভিতরে একটা স্থিতি অবস্থা বজায় রাখা।
দেহটাকে কোনো ক্রমেই অস্বাভাবিক হতে না দেওয়া। এই স্থিতি অবস্থা বজায় রাখতে আমাদের শুধু তোমার শ্বসনতন্ত্র না, আমাদের রেচনতন্ত্র এবং আদার্স যে তন্ত্রগুলো আছে সেগুলো কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হোমিওস্ট্যাটিক একটা স্থিতি অবস্থা, দেহটাকে ব্যালেন্স রাখা, সাম্য অবস্থা বলতে পারো। কোনো কিছু বাড়তেও দিবে না, কোনো কিছু কমতেও দিবে না। উদয় গ্যাস, দেহ থেকে উদয় গ্যাসগুলো শ্বসনতন্ত্রের মাধ্যমে বের হবে। দূষিত পদার্থের প্রবেশ রোধ, এটাও পারবে, এটাও সোজা। তাহলে শ্বসনতন্ত্রের কাজটা দেখে নিবে। এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে পয়েন্টের নাম শিখবে আর ব্যাখ্যাটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে। পয়েন্টের নামটা যদি ভালো করে পড়ো, মনে রাখো, আর ব্যাখ্যাটা যদি নিজের মতন করে সাজিয়ে লিখতে পারো তাহলে হবে। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি নেক্সট টপিক। নেক্সট টপিক হচ্ছে আমাদের শ্বসনের শারীরবৃত্ত। শ্বসনের শারীরবৃত্ত, প্রথম ক্লাসে এটা নিয়ে সামান্য একটু ভূমিকা করা হয়েছিল, বলা হয়েছিল আমাদের শ্বসনটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটি হচ্ছে অন্তঃশ্বসন। ঠিক আছে, বহিঃশ্বসন কি মনে রাখবে, গত ক্লাসের ফ্লো চার্টটি দেখবে। বায়ুমণ্ডল থেকে বাতাসটা প্রবেশ করলো এবং বাতাসটা অ্যালভিউলাস পর্যন্ত গেল। এতটুকুর মধ্যে অ্যালভিউলাসে যাওয়া পর্যন্ত শুধু ট্র্যাক হিসাব করো। প্রথমে সম্মুখ নাসাছিদ্র, ভেস্টিবিউল, নেজাল ক্যাভিটি, নাসাগহ্বর যেটি, তারপর হচ্ছে কি পশ্চাৎ নাসাছিদ্র, তারপর কি নাসাগলবিল, তারপর ল্যারিংস স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাই। এতটুকুর মধ্যে যে বাতাসটা গিয়েছে কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। এতটুকুর মধ্যে বাতাসটা যাওয়া পর্যন্ত কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। ঠিক আছে, এতটুকু হচ্ছে বহিঃশ্বসন। আবার অ্যালভিউলাসে কি আসে? কার্বন ডাইঅক্সাইড। আজকে আমরা পড়েছি অ্যালভিউলাসে কে আসবে? কার্বন ডাইঅক্সাইড আসবে। সে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার একই পথে, উল্টো পথে বের হয়ে যাচ্ছে। উল্টো থেকে একবার বলি, অ্যালভিউলাস, অ্যালভিউলার থলি, অ্যালভিউলার নালী, ব্রঙ্কিউল, ব্রঙ্কাই, ট্রাকিয়া, স্বরযন্ত্র, নাসাগলবিল, পশ্চাৎ নাসাছিদ্র, নাসাগহ্বর, ভেস্টিবিউল, সম্মুখ নাসাছিদ্র, তারপর বায়ুমণ্ডলে চলে গেল। এতটুকু পর্যন্ত যে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল, সেখানেও কোনো প্রকার কি হবে না, রাসায়নিক বিক্রিয়া হবে না। তাহলে সোজা কথা, সম্মুখ নাসাছিদ্র থেকে অ্যালভিউলাস, কিংবা আবার অ্যালভিউলাস থেকে আবার সম্মুখ নাসাছিদ্র, এতটুকুর মধ্যে যে গ্যাসীয় উপাদানগুলো পরিবাহিত হচ্ছে, এই গ্যাসীয় উপাদানগুলা কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া সম্পাদন করবে না। এতটুকু হচ্ছে বহিঃশ্বসন। কিন্তু অ্যালভিউলাস থেকে যখন অক্সিজেনটা রক্তে যাবে, রক্ত সেটাকে পৌঁছায় দিচ্ছে কোথায়? দেহকোষে না? আমরা এখানে ছবিতে দেখেছি, হৃদযন্ত্র হয়ে দেহে যাবে তথা দেহকোষে যাবে। এই যে যাচ্ছে, ফুসফুস থেকে রক্তের মাধ্যমে দেহে যাচ্ছে, হৃদযন্ত্র হয়ে দেহ আর কি, আমরা যদি সরাসরি দেহ হিসাব করি, এতটুকুর মধ্যে কিন্তু বিক্রিয়া হবে। আবার দেহ থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা ফেরত আসবে ফুসফুস পর্যন্ত, এতটুকুর মধ্যেও বিক্রিয়া হবে। এটা আমাদের একটা আলাদা টপিকে আছে, আমরা সেই টপিকের নাম হচ্ছে গ্যাসীয় পরিবহন। সোজা কথা, অন্তঃশ্বসন হচ্ছে অ্যালভিউলাস হতে, এখানে দেখো, এখানে একটা ফ্লো চার্ট দিয়ে সুন্দর করে বুঝাইছে, ফুসফুস তথা অ্যালভিউলাস হতে রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে কোষে যাবে, খাদ্যবস্তু জারণ ঘটাবে, শক্তি উৎপন্ন করবে। আবার সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে ফুসফুসে ফেরত আসবে। এতটুকুর মধ্যে কিন্তু বিক্রিয়া হবে, জৈব রাসায়নিক বিক্রিয়া হবে, জারণ বিজারণ হবে। তাহলে এতটুকু হচ্ছে অন্তঃশ্বসন। ঠিক আছে স্যার, তাহলে একদম সোজা। বহিঃশ্বসন কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া হয় না। বহিঃশ্বসন কতটুকু থেকে কতটুকু? সম্মুখ নাসাছিদ্র থেকে অ্যালভিউলাস পর্যন্ত। আর অন্তঃশ্বসন কি? অ্যালভিউলাস হতে কোষ পর্যন্ত, আবার কোষ হতে অ্যালভিউলাস পর্যন্ত। ততটুকুর মধ্যে কি হবে? গ্যাসীয় বিনিময় হবে, ক্রিয়া বিক্রিয়াগুলো হবে। ঠিক আছে, এটাই। তাহলে এটা সুন্দর করে পড়ে নেবে, এটা 1 স্টার দেওয়া আছে। শ্বসনের শারীরবৃত্ত, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনে মূলত সংজ্ঞাটা শিখবে আর বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। আজকে আমাদের শেষ টপিক, শ্বাস প্রশ্বাস কার্যক্রম। ঠিক আছে, শ্বাস প্রশ্বাস কার্যক্রম একদম সোজা। কি হয় যখন আমরা প্রশ্বাস করি বা নিঃশ্বাস করি? প্রথম কথা, প্রশ্বাস কি? শ্বাস গ্রহণ। এটা ভুল হয়ে যায় না? এটা ভুল হয়ে যায়, এখানে একটু মার্ক করে লিখে দিচ্ছি। প্রশ্বাস, শ্বাস গ্রহণ। নিঃশ্বাস, শ্বাস
ত্যাগ, ভুল যাতে না হয়, প্রশ্বাস শ্বাস গ্রহণ, নিঃশ্বাস শ্বাস ত্যাগ। ওকে, তাহলে এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার চলে আসো, কি হয় যখন আমরা প্রশ্বাস করি, যখন বাতাসটা আমাদের লাংসের ভিতরে প্রবেশ করে তখন লাংস প্রসারিত হবে, ফুলে উঠবে, সোজা কথা। এবং লাংস যে প্রসারিত হবে, প্রসারিত হওয়ার জন্য লাংসকে জায়গা দেওয়া লাগে, লাংসকে জায়গা দিয়ে দিতে হয় যে হ্যাঁ এতটুকু জায়গার মধ্যে লাংসটা প্রসারিত হবে। তখন তিনটা পরিবর্তন ঘটে। কয়টা পরিবর্তন স্যার? তিনটা পরিবর্তন। আমি এই ছবিটাই আর একটু বেটার করে দেখাচ্ছি, একটু আসো দেখি আমরা। প্রথমে শুধুমাত্র প্রশ্বাসের ছবি দেখাচ্ছি। মাউস পয়েন্টারের দিকে লক্ষ্য করো, এই যে বাতাসটা ঢুকছে শ্বসনতন্ত্র হয়ে ফুসফুসে আসবে, তাহলে এখন ফুসফুস কি উঠবে? ফুলে উঠবে। এই যে ফুসফুস ফুলে উঠতেছে, প্রসারিত হচ্ছে, তখন ফুসফুসকে জায়গা দিতে হচ্ছে। জায়গা দিতে হচ্ছে কিভাবে? খেয়াল করো, এগুলো হচ্ছে পশুকা। পশুকা, বুকের হাড়, পাঁজরের হাড়, ইংলিশে বলা হয় রিব। এরকম রিব আছে আমাদের 12 দুগুণ 24টা, 12টা আছে ডানে, 12টা আছে বামে। এই পশুকাগুলো পিছনে মেরুদণ্ডের সাথে সংযুক্ত এবং সামনে আরেকটা অস্থির সাথে সংযুক্ত। এই অস্থির নাম হচ্ছে স্টার্নাম। এই অস্থির নাম হচ্ছে স্টার্নাম। তো পশুকাগুলো বাঁকানো হাড়, কি হয়? এই পশুকাগুলো উপরের দিকে উঠে যায়, সামান্য করে উপরের দিকে উঠে যায়। ফলে পাশাপাশি, যেটাকে আমরা বলবো লেটারালি, পার্শ্বীয়ভাবে জায়গা বেড়ে যায়, ফুসফুসে পাশাপাশি জায়গা বেড়ে যায়। স্টার্নাম, দেখো স্টার্নাম সামান্য উপরে উঠে যাবে, ফলে সামনে পিছনে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, সম্মুখ পশ্চাতে জায়গা বেড়ে যাবে। ডায়াফ্রাম, মধ্যচ্ছদা, যার উপরে কে বসে আছে? ফুসফুস এবং হৃদযন্ত্র বসে আছে। মধ্যচ্ছদা বক্ষ এবং উদরকে পৃথক করে। এই ডায়াফ্রাম নিচে নেমে যাবে, ডায়াফ্রাম নিচে নেমে যাবে। তিনটা পরিবর্তন। আবার আসেন, বোঝার চেষ্টা করো। এগুলা কি? রিব, পশুকা, পশুকাগুলা উপরে উঠে যাবে, পশুকাগুলা উপরে উঠে যাবে। তারপরে কে? স্টার্নাম, স্টার্নাম উপরে উঠে যাবে, স্টার্নাম উপরে উঠে যাবে। এটাকে ডায়াফ্রাম, নিচে নেমে যাবে, ডায়াফ্রাম নিচে নেমে যাবে। তাহলে এই তিনটা পরিবর্তন হওয়ার ফলে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি, ডায়াফ্রাম যখন নিচে নেমে যাবে তখন উপরে নিচে কিন্তু জায়গা বেড়ে যাবে, উপরে নিচে জায়গা বেড়ে যাবে। তাহলে তিন দিকে জায়গা বাড়লো, এক, পাশাপাশি, সামনে পিছনে, উপরে নিচে। এই তিন দিকে যখন ইজিলি লাংস প্রসারিত হতে পারবে, ইজিলি লাংস প্রসারিত হতে পারবে। ঠিক আছে স্যার? তাহলে বোঝার চেষ্টা করেন কি বলছি। নাম্বার 1, পশুকাগুলো উপরে উঠে যাবে। এই পশুকাগুলোকে উপরে তুলতে সাহায্য করে ইন্টারকোস্টাল পেশি। এখানে ইন্টারকোস্টাল পেশি লাগানো আছে। স্টার্নাম উপরে উঠে যাবে, স্টার্নামের সাথেও ইন্টারকোস্টাল পেশি সংযুক্ত, স্টার্নামও উপরে উঠে যাবে। ডায়াফ্রাম নিচে নেমে যাবে। পশুকা বা রিবগুলো যখন উপরে উঠবে তখন পাশাপাশি জায়গা বেড়ে যাবে, লেটারালি পাশাপাশি জায়গা বেড়ে যাবে। স্টার্নাম যখন উপরে উঠবে সামনে পিছনে জায়গা বেড়ে যাবে, পিছনে মেরুদণ্ড, সামনে স্টার্নাম, সামনে পিছনে জায়গা বেড়ে যাবে। আর ডায়াফ্রাম যখন নিচে নামবে তখন উপরে নিচে, সুপিরিয়র ইনফেরিয়র, ঠিক আছে, উপরে নিচে জায়গা বেড়ে যাবে। তাহলে তিনো দিকে যখন জায়গা বেড়ে যাবে ফলে লাংস প্রসারিত হতে পারবে এবং কি ঘটবে? প্রশ্বাস। কি ঘটবে? প্রশ্বাস। আর তাহলে নিঃশ্বাসের সময় কি ঘটবে? একটু খেয়াল করো, নিঃশ্বাসের সময় কি ঘটবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক উল্টো, প্রশ্বাসের ঠিক উল্টো। স্টার্নাম, রিব এগুলো নিচে নেমে যাচ্ছে, খেয়াল করো রিবগুলো নিচে নেমে যাচ্ছে, স্টার্নাম নিচে নেমে যাচ্ছে। প্রথমে আসেন রিব বা পশুকা, পাঁজরের হাড়, যাই বলো না কেন, যখন নিচে নেমে যাবে তখন পাশাপাশি জায়গা কি হবে? কমে যাবে। স্টার্নাম যখন নিচে নেমে যাবে সম্মুখ পশ্চাতে অর্থাৎ অ্যান্টেরিয়র পোস্টেরিয়রে জায়গা কমে যাবে। আর ডায়াফ্রাম উপরে উঠে যাবে। ডায়াফ্রাম যদি উপরে উঠে যায় তাহলে উপরে নিচে অর্থাৎ সুপিরিয়র ইনফেরিয়র, হ্যাঁ, এই অংশে জায়গা কমে যাবে। চারিদিক থেকে জায়গা কমে আসছে, ফলাফলস্বরূপ লাংসের উপর চাপ পড়ছে, বাতাসটা বের হয়ে যাবে, একদম সোজা। ঠিক আছে স্যার? তাহলে তোমাকে মনে রাখতে হবে তিনটা পরিবর্তন। কয়টা পরিবর্তন স্যার? তিনটা পরিবর্তন।
ঠিক আছে, এই পরিবর্তনগুলোর ছবি আমাদের আজমল স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। এই ছবিটা ফলো করে পড়লেই তোমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শ্বাস প্রশ্বাস কার্যক্রম যেটা, বা নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম যাই বলি না কেন, এটা আমাদেরকে 3টা পয়েন্টে মনে রাখতে হবে। প্রশ্বাস 3টা পরিবর্তন, নিঃশ্বাস 3টা পরিবর্তন। ঠিক আছে স্যার, একদম সোজা একটি টপিক, 1 এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, এটা পরের পৃষ্ঠায় এতটুকু। তাহলে আজকের ক্লাসে যতটুকু পড়িয়েছি তোমরা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের পূর্ব পর্যন্ত পড়বে। ঠিক আছে, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের পূর্ব পর্যন্ত পড়ে ফেলবে। তাহলে আমাদের আজকের পড়াটা ছিল অ্যালভিউলাসের গঠন থেকে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের পর্যন্ত। তো এতটুকু তোমরা ভালো করে পড়ে ফেলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা গ্যাসীয় পরিবহন, গ্যাসীয় বিনিময়, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, আরও কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো বাসায়। পরিবর্তিত পরিস্থিতি এখন, এই পরিস্থিতিতে বাসায় অবস্থান করা আমাদের সবার দায়িত্ব। শুধু নিজের নিরাপত্তার জন্য না, আমাদের পরিবারের বাকি সদস্য, বিশেষ করে বাসায় যদি বয়স্ক ব্যক্তিরা থাকে যাদের ইমিউনিটি সিস্টেমটা কিছুটা দুর্বল, তাদের কথা চিন্তা করে কোনো ক্রমেই যাতে এই ভাইরাসটি আমাদের পরিবারের সদস্যদের আক্রান্ত করতে না পারে সেই কথা বিবেচনা করে আমাদের সবাইকে নিরাপদ থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে সবাই। একটি নির্দিষ্ট টাইম ধরে বাসায় পড়াশোনা করো। এখন যেহেতু আমাদের কলেজ কিংবা অন্য জায়গায় গিয়ে পড়া সম্ভব না, এখন একমাত্র আমাদেরকে এই অনলাইন ক্লাসগুলোকে বেস করে বাসায় পড়াশোনা করতে হবে। পরবর্তীতে যখন আমাদের শিক্ষা কার্যক্রম নর্মাল হবে, আমরা তখন ক্লাসে এই জিনিসগুলো আবার ভালোভাবে রিপিট করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ সকলকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ। বোঝার সুবিধার্থে একটা ছোট ভিডিও আপলোড দিলাম ক্লাসের শেষে, তাহলে ব্রিথিং কার্যক্রমটা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা সবাই একটু দেখবে। ধন্যবাদ। Mechanics of breathing. Consciously take a breath and think about the fact that there are 10 different muscle groups working together to make this happen. These muscle groups include the diaphragm and intercostal muscles. The main muscle used for breathing is the diaphragm. The diaphragm is a dome-shaped structure consisting of several large muscles, which is sandwiched between the chest cavity, containing the lungs and the rib cage, and the abdomen, containing the digestive system, including your stomach. The muscles that move the rib cage itself are the internal and external intercostal muscles. They are each attached to the ribs and run between them. To inhale air, the diaphragm contracts and moves down, while the external intercostal muscles contract, forcing the rib cage up and out. The combined effect of the diaphragm and intercostal muscles increases the volume of the chest cavity and expands the lungs. This expansion of the lungs increases their volume, reducing the pressure within them, causing air to be drawn in. This action is similar to a piston sucking petrol into a car engine. In normal breathing, we use around 25% of our lung capacity, which is called our tidal volume. As you inhale deeply, the diaphragm moves further down into the abdomen, pushing your belly out, giving more room for the lungs to expand and draw in more air. This type of breathing is called belly breathing or abdominal breathing and is critical to prepare you for your free dive. Belly breathing allows you to completely fill your lungs with air. The maximum amount of air your lungs can hold is called your total lung capacity. With training, you can use more of your lung capacity.